কথায় কথায় এতদিন চলছিল থানা ঘেরাও, পান থেকে চুন খসিয়ে চলেছে পুলিশের উপর আক্রমণ, কিন্তু এবার একেবারে থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুঙ্কার এসেছে। সে হুঙ্কার দিয়েছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা বলে পরিচিত এনসিপি নেতারা। কেউ কেউ তো থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলানোর ফতোয়াও দিচ্ছে। প্রশ্ন হলো, এমন হুঙ্কার কি শুধুই মব নাকি জঙ্গিপনা? ধীরে ধীরে দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার দুধ কলা দিয়ে এতদিন যে প্রেসার গ্রুপের নামে মব সন্ত্রাসী পুষেছিল, তারা এখন সরকারকে ছোবল মারতে তৈরি হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে খুলনা ও চট্টগ্রামের থানায় আক্রমণ হলো। পুলিশের উপর হামলার দুটি একই রকম বড় ঘটনার পিছনে রহস্য কি? এগুলো কি শুধুই মব নাকি সরকারি ভাষ্যমতে প্রেসার গ্রুপের কাজ, নাকি এগুলো আরো বড় ঝড়ের পূর্বাভাস? কিছু গোয়েন্দা তথ্য বলছে এগুলো নিছক মব নয়, এর পিছনে আছে বড় ধরনের উদ্দেশ্য, আছে নাশকতার পরিকল্পনা। খবর হলো সরকার মদতপুষ্ট মবের বিরুদ্ধে ফুঁসে উঠছে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন। এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে। তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায়। দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, 1 জুলাই রাতে চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর একটি প্রোগ্রাম শেষে ফেরার পথে রাঙ্গামাটি জেলার ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর তালুকদারকে দেখতে পায়। দীপঙ্করকে তারা নিয়ে যায় পটিয়া থানায়। পুলিশকে দীপঙ্করকে আটক করতে বলে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। পটিয়া থানার সিসিটিভি ফুটেজে দেখা গেছে বৈষম্য বিরোধীরা থানার ভিতরে ঢুকে গ্লাস ভাঙচুর করে। পুলিশের একাধিক সূত্র বলছে, থানার অস্ত্রাগারের দিকে একটি গ্রুপ যেতে গেলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়। দৈনিক কালের কণ্ঠকে দেয়া এক সাক্ষাৎকারে পটিয়া থানার ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল নূর বলেছেন, থানায় 7 জন রিমান্ডের আসামি ছিল। আন্দোলনকারীরা যখন থানা নিরাপত্তা জোন ভেঙে ঢুকে পড়েছিল, তখনই পুলিশ বাধা দেয়। 1 জুলাই রাতে ঘটনাস্থলে ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম। তিনি বিবিসি বাংলাকে বলেছেন, শুরু থেকে পুলিশ শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করেছে, কিন্তু আন্দোলনকারীরা এটি নিয়ে বিক্ষোভ করে। পুলিশ পরবর্তীতে নিজেদের আত্মরক্ষার্থে সব করেছে। উল্টো তারা থানার গ্লাস ভেঙেছে, পুলিশের উপর হামলা চালিয়েছে। 2 জুলাই সকাল থেকে পটিয়া থানার ওসির অপসারণের দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। নগরের খুলশী এলাকায় অবস্থিত ডিআইজি কার্যালয়ের সামনেও তাদের একটি গ্রুপ অবস্থান নেয়। এরই মধ্যে সকাল থেকে ফেসবুকে এনসিপি নেতা ও সমর্থকেরা একের পর এক পোস্ট দিতে থাকেন। সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল লেখেন, পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে। এনসিপির ছাত্র সংগঠন বাক্সাসের যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ সালেহীন অয়ন দিয়েছেন আরো ভয়ঙ্কর হুঙ্কার। তিনি লেখেন, পটিয়া থানার ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেয়া জায়েজ হয়ে গেছে। জুলাইয়ের মতো ওসি জাহিদ নূরকে মেরে রাস্তায় ঝুলাইয়া রাখতে হবে। এমন হুঙ্কারের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। সাংবাদিক জুলকারনাইন সায়ের লেখেন, রক্ত পবিত্র করতে হলে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হলো কবে থেকে? এবং এই ছেলের দাবি হলো ফাঁসি দেবার পর লাশটি রাস্তায় ঝুলিয়ে রাখতে হবে। কি ভয়াবহ উগ্রতার উস্কানি! কেউ যদি অন্যায় করে তাকে ধরে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে হবে। এই ধরনের উগ্রতার স্থান সভ্য সমাজে হবে না। প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই এসব উগ্রতাকে বিনাশে শক্ত পদক্ষেপ নিতে হবে। আরেকটি পোস্টে তিনি লেখেন, দেশটাকে এরা জাহান্নাম বানাতে চায়। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামের এই ঘটনার আগে 4 দিন ধরে খুলনায় চলছে পুলিশ কমিশনার অপসারণের দাবিতে অবরোধ। তার আগে কয়েকদিন বৈষম্য বিরোধীরা থানা ও পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে রেখেছিল। গত 24 জুন খানজাহান আলী থানার এসআই সুকান্ত দাসের গ্রেপ্তার ইস্যু নিয়ে এই ঘটনার সূত্রপাত হয়েছিল। কাছে সরকার সমর্থক বৈষম্য বিরোধী ও জামায়াত ইসলামী। একটা সময় কোনো জাতীয় ইস্যুতে থানা ঘেরাওয়ার মতো কর্মসূচি দেখা যেত, তাও ছিল অনেকটা প্রতীকী। কিন্তু অন্তর্বর্তী সরকার আমলে থানা ঘেরাও যেন ছেলের হাতের মুয়া হয়ে গেছে। পান থেকে চুন খসার মতো ঘটনায়ও মব সৃষ্টি করে থানা ঘেরাওয়ের ঘটনা ঘটছে। নানা দাবি আদায়ের পাশাপাশি এজাহারভুক্ত আসামিকে
ছেড়ে দেওয়ার মতো দাবি জানিয়েও এ ধরনের কর্মসূচি চলছে। এই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছে। এমনকি যারা আন্দোলন করতে চায় না তারা 2রা জুলাই সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে। চট্টগ্রাম পটিয়ার ঘটনাটিকে গোয়েন্দারা দেখছেন পূর্ব পরিকল্পিত হিসেবে। এর পিছনে যারা উস্কানি দিচ্ছেন তাদের স্থানীয় কিছু ইস্যু আছে, যেমন পটিয়া থানাকে মাটিতে মিশিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন আরিফ সোহেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি গঠন নিয়ে এই আরিফ সোহেল লাঞ্ছিত হয়েছিলেন। আরিফ সোহেল ও হাসনাত আব্দুল্লাহকে গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। ওই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার 3টি কমিটি থেকে 50 সদস্য পদত্যাগ করেছিল। সূত্রগুলো বলছে আরিফ সোহেল এনসিপি নেতা হয়েও চট্টগ্রামে যেতে পারেন না দলীয় কোন্দলের কারণে। পটিয়া থানা ইস্যুতে তিনি আবার দলীয় অবস্থান পাকাপোক্ত করতে চান। এই আন্দোলনের পিছনে উস্কানি দেয়া চট্টগ্রামের আরেক নেতার বিরুদ্ধে বড় ধরনের অর্থ কেলেঙ্কারির অভিযোগ আছে। গোয়েন্দারা স্থানীয় ইস্যুর চেয়ে জাতীয় ইস্যু নিয়ে বেশি চিন্তিত। এই মাসের মধ্যে সরকারকে চূড়ান্ত করতে হবে কবে নির্বাচন দিবে। তা না করলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হবে। তার আগে সরকার সমর্থক যারা নির্বাচন চায় না তারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে পুরোপুরি ভালনারেবল করে তুলতে চায়। দেশ বিদেশে এমন ধারণা তৈরি করতে চায় যে দেশের পরিস্থিতি নির্বাচনের জন্য উপযোগী নয়। এজন্য এরই মধ্যে থানাগুলো নিরাপত্তা বাড়ানোর মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলনে বঙ্গভবন ঘেরাও করতে পারে এমন একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে গেছে। যদিও এর আগের বার রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটির সময় সরকারকে নানা জায়গা থেকে বিষয়টি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল, যাতে ইস্যুটি নিয়ে সরকার সমর্থকেরা বাড়াবাড়ি না করে। মানে কি হবে শুনে আন্দোলন করবে, আমি বলি শুনেন, আদর্শের রাজনীতি একেবারেই ইট ইজ ইন দ্য গ্রেভ, কবরস্থ হয়ে গেছে। এখন থেকে বাংলাদেশের রাজনীতি চলবে শক্তি এবং প্রতিশোধ পরায়ণতা। সোজা কথা, ন্যায় নীতি মরালিটি এগুলো ধরবেন না। এটা আমি কি অভ্যুত্থানের প্রভাব নাকি অভ্যুত্থান পরবর্তী 11 মাস যে অভ্যুত্থান পরবর্তী যা করা হয়েছে, এবং এই যে উনি যেটা বললেন যে এই কথাগুলো তো আমি অনেকবারই বলছি। এমনও বলা হচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো আসছে সেগুলো আর পরিবর্তন করা যাবে না, তাহলে তো দুষ্পরিবর্তনীয় সংবিধানে যাবো আমরা। না না, আচ্ছা ধরেন এটা বাদ দেন, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তো 6 মাস পরে 1 বছর পরে এটা হওয়ার খুবই স্বাভাবিক। অনেকগুলো মানে ফেইলিওর দেখা দিল, এই সমাজে অরাজকতা হলো, এই হলো সেই হলো। তখন একজন আর্মি জেনারেল এসে বললো যে এই these things cannot go anymore. It is our historical necessity to take over for keeping peace. আপনি কি করবেন? এই কনস্টিটিউশনের আমরা 90-24 তো সেনাবাহিনী সেই ভূমিকা দেখি নাই। হ্যাঁ, আপনি গণতন্ত্রের পক্ষে না না, কেন এরশাদ করে না? এটা এরশাদ করছে কিনা সেটা অনেক আগের কথা। অনেকটা হিস্ট্রি ক্যান মে রিপিট। আমাদের সশস্ত্র বাহিনী সেই ভূমিকা 90-এর পর থেকে আমরা দেখছি না। করবে না, আমি একটা হাইপোথেটিক্যাল বললাম, করবে না। আমরা তো এক্সপেক্ট করি এটা করবে না, আমি হাইপোথেটিক্যাল বললাম। এখন দেখেন, মানে যেখানে যুক্তিকে আপনার করে ওভাররুল করে শক্তি, সেইখানে তো আপনি সেই সমাজে যে কোনো কিছু হইতে পারে। 72 কনস্টিটিউশনে কি ছিল যে ওয়ান পার্টি রুল করা যাবে? ছিল, নিশ্চয়ই করছে না। 3 মিনিটের ব্যবধানে করছে, 3 মিনিটের ব্যবধানে, বেশি লাগে নাই। আপনার যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা আন্দোলন করলো এবং করলো, মানে খালেদা জিয়াকে বাধ্য করলো তত্ত্বাবধায়ক সরকার, সেই শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে নাই। সংবিধান কি এটাকে বাধা দিতে পারছে? সংবিধান, কারণ সুরঞ্জিত সেন গুপ্ত সবাই তো বলছিল যে না, এটা বাদ দেওয়া যাবে না, কিন্তু পারছে শেখ হাসিনা। ওয়ান উইমেন্স ডিজায়ার সেটেল এভরিথিং, তাই না? তো ফলে এই যে এগুলি করতেছি কেন, মানে আমি তো কিছুই বুঝি না। মানে আপনি একটা সুষ্ঠু নির্বাচন দেন, নির্বাচন ওইটার জন্য যে সংস্কারগুলি করে থাকে সেগুলি করেন, সেগুলি করে একটা তাড়াতাড়ি নির্বাচন দেন, তারপরে লেট ইলেক্টেড বডি ডিসাইড হোয়াট টু ফল। আবার 2009-এ আওয়ামী লীগের ব্রুট মেজরিটি কুফল দিছে, ব্রুট মেজরিটি তো যা খুশি তাই করবে। তখন কি সাইকিটা কি দাঁড়ায়? গোটা দেশ আমার পক্ষে। 2001-এ খালেদা জিয়া মনে করলো যে সারা দেশ আমার পক্ষে, 2009-এ শেখ হাসিনা মনে করলো সারা দেশ আমার পক্ষে, আমি যা করবো সেটাই, তাই না? সেগুলো দেখানোর জন্যই তো সংস্কারের এত কথা। হ্যাঁ, সংস্কার কি, এই যেটা বললেনই আপনি, প্রিভেইলিং যে সমস্ত আইন আছে সেই আইনগুলো কি মানা হচ্ছে? সব আইন কি মানা হচ্ছে? কোন আইন মানা? অনেক ক্ষেত্রে সংবিধান মানা হচ্ছে না, তাই না? ডক্টর আলিয়াস বলেছেন যে কোনো কিছু সংবিধান মেনে হচ্ছে না। অভ্যুত্থানের সংবিধান মেনে হয় নাই, অভ্যুত্থান পরবর্তী যা কিছু হচ্ছে তার অনেক কিছু সংবিধান মেনে হয় নাই। তিনি নিজেও সংবিধানের বাইরে কাজ করছেন, এটা নিজে বলেন না। এটা ওভার স্মার্ট দেখাইছে, এটা মানে এটা প্রেস করার কিছু নাই। এত আমরা সবই বুঝি, মানে কোনটা স্মার্টনেস আর কোনটা ওভার স্মার্টনেস এটা আমরা বুঝি, কিন্তু সংবিধান তো বহাল আছে।
ওই তো এখানে তো একটা গোজামিল চলতেছে রে ভাই, এইটা একটা গোজামিল। এবং যে সোসাইটিতে মানে প্রপার ডেমোক্রেসি নাই সেখানে তো গোজামিল চলবেই, সমস্ত স্টেক হোল্ডাররা তাদের মতো করে জিনিস পার্সু করবে এবং সবটা মিলে একটা গোজামিল তৈরি হবে, এটা তো হতেই হবে। আর দেখেন আমি একটা জিনিস বলি, এটা এটা আমি একটা টেলিভিশনে বলছিলাম যে এইটা একটা বিতর্ক, সেটা হচ্ছে যে এই ভালো নির্বাচন গণতন্ত্র দেয় না গণতন্ত্র ভালো নির্বাচন দেয়, এটা কিন্তু একটা বিতর্ক আছে। তা আমাদের দেশে কি গণতন্ত্র ভালো নির্বাচন দিবে না ভালো নির্বাচন গণতন্ত্র দিবে? বাংলাদেশে ভালো নির্বাচন গণতন্ত্র দেয় নাই। গণতন্ত্র ভালো নির্বাচন দিতে হবে না। এইটা এই মানে আলী রিয়াজের মেধা ইজ নট এনাফ ফর ইট। এইটা লাস্কির মতো, এইটা মানে ধরেন যে কি বলবো, যে একেবারে আমি যদি গ্রিক ফিলসফি থেকে অ্যারিস্টটল থেকে শুরু করে তার পলিটিক্যাল সায়েন্স একটা মাস্টার ম্যাকিয়াভেল থেকে শুরু করে এদের দরকার। আলী রিয়াজের মেধা, আমরা সবাই ডক্টর আলী রিয়াজের সমালোচনা করি, উনি এককভাবে তো এই কাজটা করছেন না, এই প্রক্রিয়া তো। হ্যাঁ আমি বলতেছি আলী রিয়াজ মানে এখানে একটা সিম্বল বলতেছি। আলী রিয়াজ মানে 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 যারা আছে মানে ওই তো বার্ডস অফ দ্য সেম ফিদার ফ্লক টুগেদার, যারা আছে তারা তো একই মানসিকতা, তাই না? তো ফলে এগুলি দিয়ে কিছু হবে না, এগুলি দিয়ে কিছু হবে টবে না, খামাখা এইসব শ্রম দিচ্ছি। হ্যাঁ রাষ্ট্র, আমি তো বললাম যে যে জায়গায় মবক্রেসি যেভাবে প্রাতিষ্ঠানিকতা পেয়েছে, হ্যাঁ এটা কি বলে প্রতিষ্ঠিত অরাজকতায় পরিণত হয়েছে মবক্রেসি। এবং এই মবক্রেসিকে আপনি কন্ট্রোল করে একটা সুষ্ঠু গণতন্ত্র এবং একটা সুষ্ঠু নির্বাচন করে এটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। এগুলি দিয়ে আপনি পারবেন না। আপনি কি এটা বোঝা হয়ে গেছে এই সরকার আসলে এফিসিয়েন্সি নাই। আমি আন্তরিকতা কতটুকু আছে সেটা আমি যাবো না, এফিসিয়েন্সি নাই। এইটা যে এই সরকারে যারা বসে আছে তাদের মানে 50%ই হচ্ছে একেবারে ইনএফিসিয়েন্ট, আর মানে ধর 90% পলিটিক্যালি ইনএফিসিয়েন্ট। হ্যাঁ 10 মানে কিছু আছে অর্থনীতিতে মানে এফিসিয়েন্ট, হ্যাঁ ইত্যাদি, সেটা